আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই সংবাদ শিরোনাম। উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছাতে আওয়ামী লীগকে আরও একবার ক্ষমতায় যেতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রামপালে কয়লা ভিত্তিক প্রকল্প করতে দেওয়া হবে না বলেছেন মির্জা ফখরুল। নির্যাতন না চালিয়ে বিএনপিকে রাজনৈতিক মোকাবেলা করতে সরকারকে চ্যালেঞ্জ। যমুনা ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপরে। সিরাজগঞ্জ, কুড়িগ্রাম ও জামালপুরে নতুন নতুন এলাকা প্লাবিত। পানি আরও বৃদ্ধির আশঙ্কার পূর্বাভাস কেন্দ্রের। কানসার থেকে ৩ সহযোগী সহ গুলশানের হলি আর্টিজান হামলার অন্যতম হোতা সোহেল গ্রেফতার। শীর্ষ জঙ্গিদের কেউ আর টিকে নেই, দাবি আইজিপির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছাতে আওয়ামী লীগকে আরও একবার ক্ষমতায় যেতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কাকে কিভাবে জনগণ চায় তা জনগণই সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানান। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ক্ষমতায় থেকে পালন করার আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের কেন্দ্রীয় নেতা সহ কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করতে নেতাকর্মীদের নিরলস পরিশ্রম করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। নির্বাচন এলে বিএনপি টালবাহানা শুরু করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত জোট সরকারের নির্যাতন এবং ২০১৪ সালের নির্বাচন ঠেকানোর নামে অপকর্ম জনগণ ভুলে যায়নি। বিএনপি জামাতের এসব অপকর্ম তুলে ধরে জনগণকে সচেতন করার আহ্বান তিনি জানান। বর্তমান সরকারের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে বারবার তুলে ধরার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বিএনপি নেত্রী এবং তাদের অর্থমন্ত্রী বলে দিল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে বিদেশের সাহায্য পাওয়া যায় না। মানে আমাদের এই দেশ এই জাতি ভিক্ষুকের জাতি হিসেবে থাকুক, এটাই ছিল বোধহয় তাদের চিন্তাভাবনা, এটাই বোধহয় তাদের পরিকল্পনা। এই ঘোষণা তারা পার্লামেন্টে, যেটা নিয়ে আমরা পার্লামেন্টে আবার বললাম যে আমরা ভিক্ষুক জাতি হয়ে আমরা বাঁচতে চাই না, কারণ জাতির পিতা বলেছেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রামপালে কয়লা ভিত্তিক প্রকল্প করতে দেওয়া হবে না। নির্যাতন না চালিয়ে বিএনপিকে রাজনৈতিক মোকাবেলা করতে সরকারের প্রতি চ্যালেঞ্জও ছুঁড়ে দেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানিয়েছেন, ক্ষমতায় গেলে বিচার বিভাগের সুরক্ষায় আলাদা সচিবালয় গঠন করবে বিএনপি। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ঈদগাহ ময়দানে দলের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিকভাবে না পেরে হামলা নির্যাতনের মাধ্যমে বিএনপিকে দমন করতে চায় সরকার। নেতাকর্মীদের প্রতি সরকারের নিপীড়নের কথা উল্লেখ করে আবারও আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। এখনো এই কষ্টের শেষ হয়নি। এখনো এই দখলদারি সরকারের যাদের কোনো বৈধতা নেই সরকারে থাকা, যারা জনগণের দ্বারা নির্বাচিত হয়নি, তাদের পেটুয়া বাহিনী, পুলিশ, তারা যখন তখন এসে আপনাদের বাড়ি ঘরে গ্রেফতার করে নিয়ে যায়, কখনো কখনো টাকা পয়সা নেয়, অত্যাচার করে। রামপালে বিদ্যুৎ প্রকল্পে ইউনেস্কোকে জড়িয়ে সরকার মিথ্যাচার করছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। এই সরকার মিথ্যা বলে, জনগণের সঙ্গে প্রতারণা করে। বলছে কয়েকদিন আগে ইউনেস্কো তাদেরকে তাদের যে আপত্তি সব তুলে নিয়েছে, ইউনেস্কো যে কনফারেন্স হয়েছে সেখানে তারা প্রথমেই বলছে যে এই সরকার তাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা এটার উপরে আরো ফার্দার তারা পরীক্ষা নিরীক্ষা করবে। পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপরে তারা এই প্রকল্পটা নিয়ে আগাবে, এই প্রকল্প নিয়ে তারা আগাবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বিচারকরা যেন সরকারের বিরুদ্ধে কোনো রায় না দেন এবং বিচারপতিদের ভয় দেখিয়ে ক্ষমতায় থাকতেই সংবিধানের ষোড়শ সংশোধনী এনেছিল। ষোড়শ সংশোধনী বাতিলে সরকারের সেই দুরভিসন্ধি নস্যাৎ হয়ে গেছে। আমরা ক্ষমতায় গেলে আইন করেই আমরা এই সুপ্রিম কোর্টের জন্য একটা আলাদা সচিবালয়, একটা সেক্রেটারিয়েট
আমরা প্রতিষ্ঠা করব। অন্যদিকে খুলনায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনসমর্থন হারিয়ে আগামী নির্বাচন নিয়ে ভীত হয়ে পড়েছে সরকার, আর বাড়ছে সহায়ক সরকারের প্রতি সমর্থন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিএনপির হাতে কোনো বিকল্প নেই মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জানিয়েছেন, অরাজকতার চেষ্টা করলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। বনানীতে জার্মান ভিত্তিক ইন্টেলিজেন্ট কিচেন ও ফার্নিচার সলিউশন হেটিকের অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। তোফায়েল আহমেদ বলেন, আগামী নির্বাচন হবে নির্ধারিত সময়, সেই নির্বাচন হবে ক্ষমতাসীন দলের অধীনেই। সহায়ক সরকার কোনো গণতান্ত্রিক দেশে নেই, তাই বাংলাদেশেও এর কোনো সুযোগ নেই। যে যত কথাই বলুক, সংবিধান অনুযায়ী নির্বাচন বলেও সাফ জানিয়ে দেন তিনি। সরকারের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা বিএনপির নেই, তবে কেউ গোলযোগের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। নির্বাচন নিরপেক্ষ করতে কমিশনের উপর ন্যস্ত ক্ষমতার উপযুক্ত ব্যবহারের তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। সুষ্ঠু নির্বাচনের জন্য তারা চান সব দলের অংশগ্রহণের নিশ্চয়তাও। রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় উঠে আসে সেনা মোতায়েন সহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ও। রাজনৈতিক প্রক্রিয়া ও অংশগ্রহণমূলক নির্বাচন শিরোনামে সকালে এক গোলটেবিল বৈঠকে অংশ নেন রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা। ইনস্টিটিউট অফ কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত আলোচনায় উঠে আসে অংশগ্রহণমূলক আগামী জাতীয় সংসদ নির্বাচন, ভোটারদের নিরাপত্তা, নির্বাচন কমিশনের ক্ষমতা, সেনা মোতায়েন সহ নানা বিষয়। 1996 সালে আবারও গণঅভ্যুত্থানের মুখে 15 ফেব্রুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের পতন ঘটলেও তত্ত্বাবধায়ক সরকার নামে এমন এক বিধান রেখে যাওয়া হয় যা রাষ্ট্রকে অনাদিকালের জন্য অনিরাপদ করে তোলে। নির্বাচন কমিশনের কাছে এত শক্তি দেয়া আছে যে ইসি চাইলে একটি অর্থবহ নির্বাচন করা সম্ভব এবং ইসি সেটি চাইবেন। দেশের রাজনীতির উপর শুধু দেশের সাধারণ মানুষের নয়, সারা বিশ্বের কনফিডেন্সেরও একটা প্রয়োজন আছে। নির্বাচন ব্যয় বিধিটা এটা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং কোনো প্রার্থীর পক্ষে তিনি বললে হবে না যে এটা আমি করিনি, অন্যরা কেউ করেছে, আমার নামে 4 রঙা পোস্টার চেপেছে বা ব্যানার চেপেছে, ঝুলিয়ে দিয়েছে। যার নামে যেটা করুক এটা আনতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। রাজনৈতিক দলগুলো যদি অংশগ্রহণ করেন তাহলে 2014 সালের 5 জানুয়ারি 153টা আসনের যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলো, এটা কিন্তু হতে পারে না। কিভাবে আমরা বিএনপিকে সেই নির্বাচনে নিয়ে আসব, তার জন্য একটা প্রতিযোগিতা চলছে এবং সেই প্রতিযোগিতায় আমরা সবাই অংশগ্রহণ করছি। মুক্তিযুদ্ধের চেতনায় যাদের আস্থা আছে সেই রাজনৈতিক দল, আমাদের নির্বাচন কমিশন, তাদের প্রতি আহ্বান রাখবো, আপনারা এ বিষয়ে নজর দিন, এ বিষয়ে আইন করুন এবং কারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে সে ব্যাপারে সুস্পষ্ট হন। নির্বাচন অংশগ্রহণমূলক হয় না, হয়নি। নির্বাচন সরকার করে না, করে নির্বাচন কমিশন। সেই জন্য নির্বাচন কমিশনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সমতল ক্রীড়াভূমি তৈরি করা, যাকে আমরা ইংরেজিতে বলি যে লেভেল প্লেইং ফিল্ড। আমি মনে করি সেনাবাহিনীকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখতে হবে। চূড়ান্ত বিকল্প বা অনিবার্য বিকল্প হিসেবে হয়তো সেনাবাহিনীকে ব্যবহার করা যেতে পারে। আমরা পার্লামেন্টকে দুর্বল করে ফেলেছি, দুর্বল করতে করতে এমন জায়গায় নিয়ে এসেছি আজকে বিরোধী দলবিহীন একটি পার্লামেন্ট আমরা নিয়ে কাজ করছি গণতন্ত্রের জন্য। এটা দুঃখজনক। নির্বাচন করার জন্য ইলেকশন কমিশন যেমন গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ, প্রশাসন গুরুত্বপূর্ণ এবং সর্বোপরি সরকারকে চাইতে হবে যে দেশে একটা ভালো নির্বাচন হোক। নির্বাচনের ফলাফল মেনে নেয়ার মানসিকতা তৈরির আহ্বানও জানান বক্তারা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। যমুনা ও ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিরাজগঞ্জ, কুড়িগ্রাম ও জামালপুরে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ। এছাড়া বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।
উজানের পাহাড়ি ঢলে জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদ সীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার 25টি ইউনিয়নের পানিবন্দী লোকজন বিভিন্ন বাঁধ ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। পানিবন্দী মানুষ পড়েছেন খাবার ও পানি সংকটে। রাস্তাঘাটে চলাফেরা করতে পারতাছি না, আমরা পশু পাখি নিয়ে কোথায় থাকি, কি খবর, কোনো খোঁজ খবর পাইতাছি না। ঘর বাড়ি সব তলায় গেছে গা, হ্যাঁ, আর গরু ছাগল নিয়ে খুব বড় কষ্ট আছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা সহ 16টি নদ নদীর পানি বেরিয়ে চলেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী 1 লাখ মানুষ। রান্না বান্না কষ্ট, খাওয়া দাওয়া কষ্ট, ডাক্তার নাই, তারপরে বিশুদ্ধ পানি নাই, খাওয়া দাওয়া সমস্যা, কামাই নাই, খাইছি। বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সারিয়াকান্দি উপজেলার যমুনার চরে প্রায় 6টি ইউনিয়নের নিচু এলাকা তলিয়ে যাচ্ছে। ভাঙ্গা এলাকার মানুষ বাদের উপরে একটা রাস্তায় সেই জায়গাটাও পাচ্ছে না। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর গত কয়েকদিনের টানা বর্ষণে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্রতিদিন পানি বেড়ে যাওয়ার কারণে জেলার কাজীপুর, শাহজাদপুর, চৌহালি, বেলকুচি এবং সদর উপজেলার 5টি উপজেলার 28টি ইউনিয়নের চরাঞ্চল প্লাবিত হচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, আগামী 5 থেকে 7 দিন যমুনা নদীর পানি আরও বৃদ্ধি পাবে। মোরশাদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সিলেটের বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হলেও আজও বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি। থেমে থেমে ভারী বর্ষণ অব্যাহত থাকায় বিপর্যস্ত মানুষ পড়েছে চরম দুর্ভোগে। ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। এদিকে প্রত্যন্ত অঞ্চলের বন্যার্ত মানুষ দূরে থাক 2-1টি আশ্রয় কেন্দ্র ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। সিলেট প্রতিনিধি শামসুল ইসলাম শামীমকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ, ছবি তুলেছেন রিন্টু পারভেজ। শনিবার সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও খানিকটা কমেছে, তবে পানিবন্দী দশা থেকে এখনও মুক্তি মেলেনি বানভাসীদের। প্রত্যন্ত এলাকায় বেসরকারি উদ্যোগে কিছু ত্রাণ গেলেও সরকারি ত্রাণ একেবারেই মিলছে না, অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে বন্যার রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি পানি ঢুকেছে দোকানপাটেও, এতে চরম দুর্ভোগে বন্যার্তরা। ছোট্ট শিশু জিল্লুর জীবনে প্রথম বন্যার পানিতে চারপাশ ডুবে যেতে দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে পানির দিকে। তার মতো আরো অনেকের আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে বাবা মায়ের হাত ধরে। এখানকার বেশ কজন অভিযোগ করেন জরুরি চিকিৎসা সহায়তা ও ত্রাণ না পাওয়ার। দুনিয়া ভাসে গেছে, তলাইয়ে গেছে, এবং উপস্থিত ক্ষেত্রে মানুষের এখানে ফিরে রয়েছে। কোনোদিন এক বেলা কেউ খায়ও, কোনোদিন উপাসও থাকে। এদিকে ত্রাণের ব্যাপারে সবশেষ তথ্য জানাতে না পারলেও বন্যার পানি কমছে বলে জানান ফেঞ্চুগঞ্জের উপজেলা কর্মকর্তা। ডেঞ্জার লেভেলের উপরে 141 সেন্টিমিটারের পানি প্রবাহিত হয়েছিল। এটি সর্বোচ্চ এই বছরের জন্য। আজকে পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত 133 সেন্টিমিটারে বর্তমানে রয়েছে পানি প্রতিদিন। বন্যার পানি কমলে রোগবালাই মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই। নিজের বসতভিটা পানিতে তলিয়ে যাওয়ায় একান্ত বাধ্য হয়ে এই আশ্রয় কেন্দ্রে উঠেছেন এসব বানভাসী মানুষ। এখানে থাকা খাওয়ার আপাতত নিশ্চয়তা থাকলেও কবে নাগাদ নিজ গৃহে ফিরতে পারবেন সে নিয়ে দুশ্চিন্তা প্রতিনিয়ত তাড়া করে ফিরছে এসব ভুক্তভোগীদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ফেঞ্চুগঞ্জ, সিলেট। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় দেশের অধিকাংশ নদ নদীর পানির উচ্চতা বাড়তে পারে। ব্রহ্মপুত্র নদীর পানির উচ্চতা আগামী 24 ঘন্টা স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানির উচ্চতা আগামী 48 ঘন্টা পর্যন্ত বাড়তে থাকবে। এদিকে পদ্মা নদীর পানির উচ্চতা বাড়তে থাকবে আগামী 72 ঘন্টা পর্যন্ত। তবে আগামী 48 ঘন্টায় পানির উচ্চতা কমবে সুরমা ও কুশিয়ারা নদীর। চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক সোহেল মাহফুজ বাংলাদেশ ও ভারতীয় জেএমবির শীর্ষ নেতা জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। হোলি আর্টিজান হামলার গুরুত্বপূর্ণ 5 জনের একজন সোহেল, তাকে আটকের মধ্য দিয়ে মামলার তদন্তে গতি বাড়বে বলে আশা তার। আর পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন শীর্ষ নেতা কেউ না থাকলেও জঙ্গিবাদ নির্মূল এখনো হয়নি। শনিবার রাত 2:30টায়
চাঁপাইনবাবগঞ্জ থেকে আটকের পর বিকালে সোহেল মাহফুজকে নিয়ে আসা হয় ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে। পুলিশ বলছে 2004 সালের দিকে জেএমবি ও জাগ্রত মুসলিম জনতার তাণ্ডব যখন চলছিল তখন ওই অঞ্চলে এই সোহেল মাহফুজ ওরফে আব্দুস সবুর ওরফে নসরুল্লাহ ওরফে হাতকাটা সোহেল ছিল ওই বাহিনীর অন্যতম শীর্ষ নেতা। ধরপাকড় শুরু হলে 2006 সালে ভারতে পালিয়ে যায় সে। 2014 সালের অক্টোবরে বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় সোহেলকে ধরতে 10 লাখ রুপি পুরস্কার ঘোষণা করে ভারতীয় পুলিশ। ধরা পড়েছে শুনলে অবশ্যই তারা হয়তো সেই আইন অনুযায়ী আমরা মনে করছি যে তারা হয়তো জিজ্ঞাসাবাদ করতে চাইবে। 2014 সালের শেষের দিকে দেশে ফিরে 90 জেএমবির মজলিসে শুরা সদস্য হয়ে জঙ্গি তৎপরতার পরিকল্পনায় অংশ নেয় সোহেল। তার সরবরাহ করা অস্ত্রেই হামলা হয় গুলশানে, আরও অস্ত্র মজুদ রাখা হয় কল্যাণপুরে। সাম্প্রতিককালে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে যে সমস্ত অভিযান হয়েছে তার কোনোটিতে তার নাম এসেছে। আমাদের এখানে কল্যাণপুর এবং হোলি আর্টিজান এই দুটো ঘটনায় তার সম্পৃক্ততা ইতোমধ্যে আমরা পেয়েছি। মূলত 5 জনকে খুঁজছিলাম, 1 জন গ্রেপ্তার হলো, 4 জন আমাদের এখনো গ্রেপ্তার হতে বাকি আছে। এদিকে রাজধানীতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে পারিবারিক শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। এবং এইভাবে 21টি অপারেশনে আমরা তাদের করেছি। তাদের প্রায় মোর দেন 57 পুলিশের সাথে বন্দুক যুদ্ধে তারা নিহত হয়েছে। নেতাগুলি এখন আর কেউ নাই, কিন্তু ওদেরকে নিশ্চিহ্ন করা যায়নি। ওরা বিভিন্ন জায়গায় ওদের সাপোর্টার আছে, ওরা অগ্রণী দেওয়ার চেষ্টা করে। আইজিপি জানান, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহার অপহরণ হয়েছিলেন এমন তথ্যের এখনো প্রমাণ মেলেনি। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। রেমিটেন্স প্রবাহ বাড়াতে আগামী মাস থেকে ফি কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সিলেট নগরীর নাইয়রপুল এলাকায় এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমাদের বহু লোক এখন অত পয়সা পাঠায় না, তারা বিদেশে সেটেল করছে। বিভিন্ন দেশে এই প্রবাসীদের সেটেলমেন্টের ব্যবস্থা হয়েছে, ন্যাচারালি তারা ওখানে একটা। 2 নম্বর একটা অভিযোগ আছে, তারা নাকি বেশ ফিজ দিতে হয়। তো ফিজ আমরা কমায় দেব, এই সামনের মাসেই বোধহয় এটা কমায় দেওয়া হবে। একটা সামান্য একটা নমিনাল ফি হবে, যদি তাতে কিছু ইমপ্রুভমেন্ট হয়। কম শুল্ক দিয়ে আগামী আমদানি শুরু হওয়ার হিলির পাইকারি বাজারে ভারতীয় চালের দাম কেজিতে 3 থেকে 4 টাকা কমেছে। শুল্ক কমার খবরে ভারতীয় ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়ে না দিলে দাম আরও 2 থেকে 3 টাকা কমতো, দাবি আমদানিকারকদের। এদিকে ভারত থেকে চাল আমদানির খবরে দেশের মিল মালিকরা চালের দাম কেজিতে 1 থেকে 2 টাকা কমিয়ে দিলেও রাজধানীর বাজারগুলোতে দাম সেভাবে কমেনি। হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবিরকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বাজার সহনীয় রাখতে সরকার চালের আমদানি শুল্ক 18% কমিয়ে দেয়। হিলি স্থলবন্দর সহ দেশের বিভিন্ন বন্দর দিয়ে পুরোদমে শুরু হয়েছে চাল আমদানি। শুল্ক কমানোর সিদ্ধান্তে গেল 7 দিনে হিলি বন্দর দিয়ে আমদানি হয়েছে প্রায় 22,000 টন চাল। আমদানির চাল বাজারে এলেও ভারতীয় ব্যবসায়ীদের কারসাজির কারণে দাম সেভাবে কমছে না, দাবি আমদানিকারকদের। ডিউটি কমার খবর পাই, ইন্ডিয়াতে $30 করে দাম অলরেডি বাড়াই দিচ্ছে তারা। মানে গভর্নমেন্ট আমাদের সুচিন্তা করলো যে 6 টাকা কেজিতে কমালাম, কিন্তু ইন্ডিয়ালায় এখন 6 টাকা কেজিতে বাড়াই দিচ্ছে। এখানে আছে আমাদের প্রেজেন্ট হলো পড়তা পড়তেছে 39 টাকা। আগে ছিল $390 আমরা কিনতাম, এখন বর্তমান পরিস্থিতি $410, $20, $30 দাম চাচ্ছে। ভারতীয় চাল বাজারে ওঠায় হিলির পাইকারি বাজারে দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এখন ডিউটিটা সরকার যেহেতু কমালো, আমরা জানলাম যে 6 টাকা পার কেজিতে কমে যাবে, কিন্তু বাজারে এসে দেখতেছি আমরা 6 টাকা পাচ্ছি না। শুল্ক প্রত্যাহার করে নিলে পরে ভবিষ্যতে আরো 2 থেকে 2.5 টাকা নিম্ন গতিতে আসলে আমরা আশা করা যায় যে চালের দাম 35 থেকে 36 টাকা বা 37 টাকার মধ্যে থাকবে। এদিকে ভারতীয় চাল আমদানির খবরে মিল মালিকরা দাম কমানো শুরু করেছেন বলে জানিয়েছেন রাজধানীর আড়তদারেরা। প্রত্যেকটা চালই কেজিতে আপনার 2 থেকে 3 অর্থাৎ বস্তায় 100 টাকা কমে গেছে। এবং আপনার দেশি চাল যেটা শেরপুর থেকে আসতো 28 চাল, সেই চালও আপনার বস্তা পিছু আপনার 50 টাকা 60 টাকা কমে আছে। মিনিগেটের চাল সেটাও আপনার 50 টাকা কমে আছে। তবে মিল মালিকরা দাম কমালেও রাজধানীর বেশিরভাগ বাজারে তেমন প্রভাব এখনো পড়েনি। 28 চাল আগে বেচি 48, এখন 47 টাকা। গুটি স্বর্ণ আগে বেচি আপনার 45, 46 টাকা, বর্তমানে
44। মোকামে যদি মিলাররা চালের দাম কমায় দেয় তা আমরা কমায় দেবো পাইকারি বাজারে। বাইরের চাউল কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নাই, এখন পর্যন্ত ঢুকে নাই, হয়তো ঢুকলে মনে হয় বাজারটা আর একটু কমবে। সংকট কাটাতে বাকি 10% আমদানি শুল্ক প্রত্যাহার করা হলে চালের বাজার দ্রুত কমে আসবে জানিয়েছেন ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নিচে সিবিসি টাইমস সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে